সেদিনে আমার জীবনের প্রথম ছিল। আমার বাবা মায়ের সম্পর্কে আমার কাছে যেভাবে গল্প করতেছিল তার কথা শুনে আমি আলাদা একটা অনুভূতি অনুভব করছিলাম। এমনকি মনের ভিতরে অন্যরকম একটা আনন্দ উপভোগ করতেছিলাম। যদিও বা নিজের আপন বাবার কাছ থেকে এমন গল্প শোনার প্রতি তেমন একটা ইন্টারেস্ট ছিল না, তারপরেও বাবা আমাকে বাধ্য করছিল তার কথাগুলো শোনার জন্য। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করলাম। তারপরে আমার মানসিকতা এমন একটা পর্যায়ে চলে গেল, বাবার কথা শুনতে আমি বাধ্য হয়ে গেলাম। এই দিনটা ছিল আমার জীবনের এই বিষয়ে শিক্ষণীয় একটা দিন। নিজের মনের কাছে মানতে না পারলেও একটা পর্যায়ে নিজের স্বাভাবিক ভালো লাগার কাছে মনের বাধা বিপত্তিটাও হার মেনে গেল। কথায় আছে, কাউকে জোর করে মিষ্টি খাওয়ালেও মিষ্টির স্বাদটা কখনো তিতা লাগে না, মিষ্টি জীবতে মিষ্টিই লাগে। আমার বেলাও ঠিক একই রকম অবস্থা হয়েছিল। নিজের বাবা হয়েছে তো কি হয়েছে, এই সময়টা অন্যরকম একটা অনুভূতি অনুভব করতেছিলাম। বিশেষ করে যারা বিবাহিত তারা আমার কথাটা ক্লিয়ার বুঝতে পারছো। আমি বাবাকে বারবার বলছিলাম, বাবা আর একটুও না, আজকে এই পর্যন্তই থাক। কিন্তু আমার বাবা আমার কোনো কথাই শুনল না। সে আরেকটু বলতে 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 বন্ধুরা, আমার নাম সুমিতা। বর্তমান আমার বয়স ১৯ বছর। আমার বাবা মায়ের একমাত্র সন্তান আমি। আমার মা একজন সেবিকা অর্থাৎ নার্স। তিনি আমাদের বাসা ছাড়া ৩.৫ কিলোমিটার দূরে অবস্থিত সদর হাসপাতালে সরকারি নার্স হিসেবে কর্মরত আছে। আমার বাবা তেমন কোনো কাজকর্ম করত না। আমার নানা নাকি আমার বাবার এমন বেকার অবস্থা দেখেই আমার মাঝে তার সাথে বিয়ে দিয়েছিল। এমনকি বলেছিল, তোমাকে কোনো কাজকর্ম করতে হবে না, আমার মেয়েই তোমাদের সংসার চালাবে। বন্ধুরা, তোমরা হয়তো বলতে পারো, এমন অকর্ম একটা ছেলের সাথে একটা সরকারি চাকুরিজীবী মেয়ের বিয়ে দিল কিভাবে? এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমার বাবার চেহারাটা এত সুন্দর ছিল, তাকে দেখে আমার নানা নানু এতটাই পছন্দ করেছিল যে আমার বাবার কোনো কর্ম দেখে বিবেচনা করেনি। তারপরেও আরেকটি কথা, আমার বাবার তুলনায় আমার মায়ের চেহারাটা 1%ও নয়। হয়তো তোমরা ভাবতে পারো নিজের মা সম্পর্কে আমি এভাবে কথা বলছি কেন, কিন্তু আমি যেটা সত্যি সেটাই তোমাদেরকে বলছি। এই যে তোমরা আমাকে দেখছো না, আমার এই চেহারাটা কিন্তু আমার বাবার চেহারার সাথে প্রায় 90% আমার মিল আছে। আমার বাবা ছোটখাটো যেই কাজই করতো না করতো, নিজের খরচটা চলে গেলেই আর কোনো টেনশন ছিল না তার। আমার মা অবশ্য আমার বাবার উপরে কখনোই ডিপেন্ডেন্ট ছিল না। আমি তখন কেবলমাত্র সেকেন্ড ইয়ারে ফাইনাল এক্সাম দিয়েছি। সেদিন হঠাৎ করে মা বাড়িতে আসলো বিকেল 4টে দিকে। মাকে দেখে আমার কেমন যেন মনে হচ্ছিল সে স্বাভাবিক অবস্থায় নেই। আমি তাড়াহুড়ো করে মায়ের কাছে গেলাম। তাকে জিজ্ঞেস করলাম, কোনো কিছু হয়েছে কি মা? আমার মা তখন উত্তর দিল, কই তেমন কিছু হয়নি। মায়ের মুড অফ দেখে আমি বাবার কাছে গেলাম। বাবা তখন ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে সেভ করছিল। তারপর আমি বাবাকে বললাম, বাবা একটু তাড়াতাড়ি মায়ের রুমে এসো তো, মাকে কেমন যেন খুবই চিন্তিত মনে হচ্ছে। এবার বাবা আমার সাথে মায়ের কাছে গেল। তারপর আমার মাকে জিজ্ঞেস করলো, কি হচ্ছে তোমার? মা তখন বলল, তেমন কোনো কিছুই হয়নি, তবে মনের মধ্যে খুবই খারাপ লাগছে। বাবা তখন বলল, তোমার এই মন খারাপের মূল কারণটা কি জানতে পারি? মা তখন বলল, আমাকে এই হসপিটাল থেকে খাগড়াছড়িতে ট্রান্সফার করা হয়েছে। আমার মা যখন বাবাকে কথাগুলো বলছিল তখন তার দু চোখের পানি এমনভাবে টলমল করছিল যেন এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে দুঃখী মানুষ হলো আমার মা। এবার আমার বাবা মাকে সাহস দিয়ে বলল, যেহেতু তুমি সরকারি জব করো তাহলে সামান্য এই কষ্টটুকু তোমাকে মানতেই হবে। মা বলল, এত সুন্দর বাড়িঘর ছেড়ে একটা অচেনা জায়গায় কিভাবে আমরা বসবাস করব? তাছাড়া নিজের বাড়িঘরের মতো চলাফেরা করে কোথাও এত শান্তি পাওয়া যায় না। এবার আমি মাকে সান্ত্বনা দিয়ে বললাম, এত টেনশন করছো কেন মা? আমরা তো তোমার সাথে যাচ্ছি, তাই না? তাছাড়া জীবনে একটু ভালোভাবে বেঁচে থাকতে গেলে এতটুকু ত্যাগ তো স্বীকার করতেই হবে। তুমি কবে যাবে? আমি আর আব্বু রেডি হয়ে থাকবো। এবার আমার মা বলল, আগেই তো তোমাদের সেখানে নিয়ে যেতে পারছি না। আগামীকাল সকালে আমি খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিব, হয়তোবা পরশুদিন সকালে জয়েন করব। সেখানে থেকেই আমাকে কয়েকদিন ডিউটি করতে হবে। তারপর ভালো একটা পরিবেশ দেখে একটা বাসা ঠিকঠাক করে তোমার বাবাকে এবং তোমাকে নিয়ে যাব। আমি তখন মাকে বললাম, বাসা দেখতে হবে কেন? তুমি তো সরকারের থেকে কোয়ার্টার পাবে। মা তখন বলল, বর্তমান সরকারি কোয়ার্টারে থাকার মতো পরিবেশ থাকে না। মায়ের কথাগুলো শোনার পর আমি মাকে বললাম, তুমি যা ভালো মনে করো সেটাই করো। তাহলে তুমি নির্দ্বিধায় কালকে গিয়ে জয়েন করো। আমি আর বাবা একটা সপ্তাহ খুব ভালোভাবে কাটিয়ে দেব। আমাদেরকে নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। বন্ধুরা, আমি যখন কথাগুলো মাকে বলছিলাম আমার মনের ভিতরে অনেকটাই কষ্ট লাগতেছিল, কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম, আমার বাবাকে দেখে মনে হচ্ছিল বাড়ি থেকে মার চলে যাওয়ার কথা শুনে সে অনেকটাই খুশি হয়েছে। আর এই খুশির মূল কারণটা আমি তখন বুঝতে পারছিলাম না। এবার পরের দিন সকালবেলা মা রেডি হয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হলো। যাওয়ার সময় বাবাকে বলে গেল, মেয়েটাকে ঠিকমতো দেখাশোনা কইরো, ওকে রেখে কখনো যেন কোথাও গিয়ে আড্ডা মারা না হয়। বর্তমান দেশের পরিবেশ পরিস্থিতি বেশি একটা ভালো যাচ্ছে না। মায়ের সব কথাগুলো বাবা ঘাড় নাড়িয়ে সম্মতি জানালো। এবার আমি আমাদের বাসা থেকে সিএনজি স্ট্যান্ড পর্যন্ত মাকে এগিয়ে দিয়ে বাড়িতে ফিরলাম। তারপর বাড়িতে ফিরে দেখি বাবা বাড়িতে নেই।
আমি বাবাকে ফোন করলাম প্রায় 4 থেকে 5 বার। এতবার ফোন করার পরও বাবা ফোন রিসিভ করল না। আমি কেমন যেন একটু টেনশনে পড়ে গেলাম। এইমাত্র বাবাকে বাড়িতে দেখে গেলাম, সামান্যই আধা ঘন্টার ব্যবধানে বাড়ি ছেড়ে বাবা গেল কোথায়? তারপর দুপুরবেলা আমি রান্নাবান্না করে বাবাকে সাথে নিয়ে খাবো বলে অপেক্ষায় বসে আছি। অপেক্ষা করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, তবুও বাবা বাড়িতে ফিরল না। রাতের রান্নাবান্না করে আমি মায়ের রুমে গিয়ে শুয়ে পড়লাম। রাত্রি 10টার দিকে বাবা বাড়িতে ঢুকলো। তারপর বাবা আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি খাওয়া দাওয়া করে শুয়েছ? আমি বাবার কথার উত্তর এক কথায় দিয়ে বললাম, হ্যাঁ খেয়েছি। তারপর বাবা আমাকে বলল, তোমার মা আমাকে ফোন করে বলেছে সে যে কদিন না আসে সেই কটা দিন আমাদের রুমে তুমি ঘুমাবে। বন্ধুরা, মায়ের রুমটা মোটামুটি অনেক বড় ছিল। দুই পাশে দুটা খাট ছিল, তবে একটা সিঙ্গেল খাট ছিল। বাবার কথা শুনে আমি তাকে বললাম, ঠিক আছে বাবা, তাহলে আমি ছোট খাটের উপর শুয়ে পড়লাম। তোমার ভাত তরকারি সব রেডি করা আছে, খেয়ে দিয়ে ঘুমিও। বাবা তখন আমাকে বলল, আজকে আমার দু চোখে কেমন যেন ঘুম আসছে না, শরীরের মধ্যে অন্যরকম একটা অনুভূতি অনুভব করছি। বাবার এমন কথা শুনে আমি তাকে জিজ্ঞেস করলাম, কিসের অনুভূতি অনুভব করছো বাবা? বাবা তখন আমাকে বলল, এই অনুভূতির কথা কাউকে বলে বোঝানো এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব না। আমি আর বাবার কোনো কথা বোঝার চেষ্টা করলাম না। তারপর আমি ছোট সেই সিঙ্গেল খাটের ওপর গিয়ে মাত্রই চোখ বন্ধ করে বালিশে মাথা রেখেছি, ঠিক সেই মুহূর্তে বাবার ফোনটা বেজে উঠল। সম্ভবত ইমুতে কল আসছে। মায়ের কণ্ঠস্বর মোবাইলে শুনে বুঝতে পারলাম আমার মা বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। মা কথা বলার এক পর্যায়ে বাবাকে বলল, ফোনের ক্যামেরাটা ঘুরিয়ে একটু আমার মেয়েটাকে একটু দেখাও। বাবা তখন ক্যামেরা ঘুরিয়ে বলল, ওই যে দেখো তোমার মেয়ে কত রিল্যাক্সে ঘুমাচ্ছে। তারপর বাবা বলল, তুমি কি রুমের মধ্যে একাই আছো নাকি কোনো মেসে উঠছো? মা তখন বলল, আজকে আপাতত আমার এক কলিগের বাসায় আছি, একটা রুমও অলরেডি ঠিক করে ফেলেছি, কালকে উঠব। বাবা তখন বলল, তাহলে তো আর তোমার সাথে ফ্রিভাবে কথা বলা যাচ্ছে না। বাবার কথার উত্তরে মা বলল, যেহেতু অন্য একজনের বাসায় আছি সেহেতু আমাদের হিসেব নিকেশ করে কথা বলতে হবে। কালকে নিজের বাসায় থাকবো, তখন আমি ওইরকমভাবে ভিডিও কলে তোমার সাথে কথা বলতে পারবো, ঠিক তুমি যেমনটা আশা করছো। বাবা মায়ের কথোপকথনের মধ্য দিয়ে আমি বুঝতে পারলাম আজও পর্যন্ত তারা দুজন ওই বিষয় নিয়ে কতটা ইন্টারেস্টেড। তবে বাবার ভালোবাসাটা একটু অন্যরকম ব্যতিক্রম ধরনের, আমি এমনটাই অনুভব করতে পারলাম। যাই হোক বন্ধুরা, এবার আমি বাবা আর মায়ের ফোনে আলাপ শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি একটুও টের পাইনি। কিন্তু বড় আশ্চর্যের বিষয় হলো, সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে বিছানার ওপর বসছি তখন আমি একদম আশ্চর্য হয়ে গেলাম নিজেকে দেখে। আমার গায়ের কাঁথাটা সরাতেই আমি বুঝতে পারলাম আমার পরিহিত গায়ে পোশাকগুলো কেমন যেন অনেকটাই এলোমেলো হয়ে আছে। বিশেষ করে আমার পাজামাটার দিকে তাকিয়ে আমি আরও বেশি আশ্চর্য হলাম, কারণ সেই ছোটবেলার থেকে আজ পর্যন্ত আমার নিজের গায়ের পোশাক আশাকগুলো আমি খুবই মার্জিতভাবে পরিধান করি। কখনো কোনোদিন পাজামাটা আমার কোমরের হালকা একটু নিচ পর্যন্ত নামেনি, অথচ সেইটা এখন এমন একটা জায়গায় এসে অবস্থান করছে। নিশ্চয়ই তোমরা আমার কথাতে আনুমানিক ধারণা করতে পেরেছ। তারপর আমি আমার ফোনের সুইচটা অন করে দেখলাম সকাল 9:30 বাজে। এবার আমার মনের ভিতর কেমন যেন একটু অন্যরকম চিন্তা কাজ করল। তারপর খেয়াল করলাম আমার বাবার দিকে। দেখলাম আমার বাবা একদম অচেতন অবস্থায় তাদের খাটের উপর ঘুমাচ্ছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখলাম আমার বাবা এতটাই ঘুমে মগ্ন আছে যে মনে হচ্ছিল সারা রাত সে মাটি কাটার কাজ করে অনেক ক্লান্ত শরীর নিয়ে ঘুমাচ্ছে। বন্ধুরা, ছোটবেলা থেকে আমার একটা অভ্যেস ছিল ভোর 6টার আগে আমি ঘুম থেকে উঠে পড়ি। কিন্তু আজকে কি হয়েছিল বুঝতে পারলাম না। আমার মাথাসহ সারা শরীরটা কেমন যেন দোল খাচ্ছে। তেমন কোনো মেডিসিনও তো আমি ব্যবহার করিনি যে এমন অবস্থা হবে। এবার বাবা সম্পর্কে একটা ধারণা আমার ভিতরে কাজ করল, কিন্তু এই অনুভবের কথাটা আমি কাকে বলবো? না নিজে মেনে নিতে পারছি, না কাউকে বলতে পারছি। আবার ভাবছি নিজের আপন বাবা, তাকে নিয়ে এমন মন্তব্য করাটাও আমার একদম ঠিক হচ্ছে না। তারপর আমি চিন্তা করলাম যেভাবেই হোক আসল ঘটনাটা আমাকে উন্মোচন করতে হবে। এবার আমি আমার শরীরের কিছু জায়গা সহ আমার বিছানার ঠিক যে জায়গাতে আমি শুয়েছিলাম সেই জায়গাগুলো নিজের হাত দ্বারা নাড়াচাড়া করতে থাকলাম। ভাবলাম কোনো আলামত পাওয়া যায় কিনা। খুব খেয়াল করে আমি সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে বিছানার উপরে একটা জিনিসের ছেঁড়া প্যাকেট দেখতে পেলাম। তারপর এই প্যাকেটটা দেখে আমার গলাটা কেমন যেন শুকিয়ে গেল, কারণ সন্ধ্যের পরে আমি হাত ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আমি সেই বিছানাতে ঘুমোতে গেছি। তাহলে এই প্যাকেটটা আসলো কোত্থেকে? বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এই প্যাকেটের মধ্যে কি ছিল সেই জিনিসটাকে চিনতে পেরেছ। তারপরেও তোমাদেরকে একটা ক্লু দিয়ে রাখি, 90 দশকের দিকে যাদের জন্ম তারা ছোটবেলায় খেলাধুলা করার জন্য এক একটা 50 পয়সা দিয়ে কিনে মুখে 2 ঠোঁটের সাথে লাগিয়ে ফু দিয়ে ফুলিয়ে বলের মতো করে খেলাধুলা করত। বন্ধুরা, তোমরা যদি এই জিনিসটা চিনতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক বন্ধুরা, এবার আমরা মূল গল্পে ফিরে আসি।
তারপর আমি বাবার বিছানার দিকে তাকিয়ে দেখলাম সে এমনভাবে ঘুমাচ্ছে যেন শরীরটা তার বড়ই ক্লান্ত। এবার আমি এক পা দুপা করে তার বিছানার কাছে গেলাম। ভালো করে বাবার দিকে তাকিয়ে দেখি বাবার পরনের লুঙ্গিটা একদমই কেমন যেন এলোমেলো হয়ে একটু উল্টাপাল্টাভাবে পড়ে আছে। এবার বিষয়টা আমাকে অনেকটাই ভাবিয়ে তুলল। বাবার এমন অবস্থা থেকে আমারও মনের মধ্যে কেমন যেন আলাদা একটা চিন্তা মাথার মধ্যে ভর করল। এবার আমি চিন্তা করলাম আমি কতটুকু ঠিকঠাক আছি সেটা নিজেকেই খতিয়ে দেখতে হবে। তারপর আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম। এবার আমি ওয়াশরুমের ভেতরে সাদা বাল্বটি জ্বালিয়ে দিলাম যেন নিজেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারি। এবার আমি নিজেই নিজের শরীরের বিভিন্ন জায়গায় আমার হাত দ্বারা স্পর্শ করতে লাগলাম। হঠাৎ করে এমন একটা জায়গায় ব্যথা অনুভব করলাম, এই ব্যথার মূল কারণটা আমি বুঝে উঠতে পারলাম না। তারপরও আমার কাছে মনে হচ্ছিল এটা তো হওয়ার কথা না, কারণ আমি একজন বিয়ের উপযুক্ত একটা মেয়ে। এই ব্যথাটা কোত্থেকে কিভাবে হলো এবং এই ব্যথাটা কিভাবে হয় সে সম্পর্কে আমি অনেক কিছুই বুঝি। তারপর আমি ডিপলি একটু ভাবনা চিন্তা করতে থাকলাম এটা সম্ভব হলো কি করে। কারণ গতকাল রাতে বাবা বাড়িতে আসার পর আমাকে শুধু একটি আপেল হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা খেয়ে শুয়ে পড়ো। তারপর আমি আপেল খাওয়ার পরে যা দেখলাম সেটা হলো আমার বাবা মায়ের সাথে ভিডিও কলে কথা বলছে। তারপরে আমি কখন ঘুমিয়ে গেছি একটুও টের পাইনি। তাহলে কি এই আপেলের মধ্যে কোনো রহস্য লুকিয়ে ছিল? আবার ভাবছি এটা কোনোভাবেই সম্ভব না, কারণ সে তো আমার জন্মদাতা পিতা, আর একজন পিতা কখনোই তার মেয়েকে। বন্ধুরা, এসব চিন্তাভাবনা করতে করতে আমি কেমন যেন হতাশার মধ্যে পড়ে গেলাম। তারপর আমি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়ানোর সময় কেমন যেন ওই জায়গাতে আরেকটু বেশি ব্যথা অনুভব করলাম। আমার কাছে মনে হচ্ছিল হয়তোবা কেউ আমাকে লোহার মতো কোনো শক্ত জিনিস দিয়ে সেই জায়গাতে আঘাত করেছে। এবার আমি ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দিকে যাচ্ছি, দরজার সামনেই বাবার সাথে দেখা। আমি বাবাকে কোনো কথা বলে সাহস পেলাম না। মাথা নিচু করে রুমের ভেতরে ঢুকতেই বাবা আমাকে ডাক দিল। বাবার চেহারার দিকে তাকিয়ে দেখি তার মুখটা বাচ্চা ছেলেদের মতো অনেকটাই হাসি খুশি। এবার বাবা আমাকে জিজ্ঞেস করল, তোমাকে এমন কেন দেখাচ্ছে সুমিতা, তুমি কি অসুস্থ? আমি বাবার কোনো কথার উত্তর না দিয়ে শুধু তাকে একটি কথা জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, রাতে আমাদের বাড়িতে কেউ কি এসেছিল? বাবা তখন ভুরু কুঁচকে আমাকে বলল, এমন কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? কেউ কি আসার কথা ছিল? আর রাতের বেলা কেই বা আমাদের বাড়িতে আসবে? বাবার এমন উল্টো প্রশ্ন করা দেখে আমি বিষয়টা মোড় ঘুরিয়ে বললাম, না না, আসলে আমি তোমাকে সেভাবে কথাটা বলিনি। এবার আমি আর কোনো কথা না বাড়িয়ে রুমের দিকে পা বাড়ালাম। ঠিক সেই মুহূর্তে বাবা আবার আমাকে ডাক দিল। এবার বাবা আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা সুমিতা, সত্যি করে একটা কথা বলো তো, তুমি তো কলেজে পড়াশোনা করো। আমি বাবাকে বললাম, হ্যাঁ বাবা, তো? বাবা তখন বলল, যদি ফ্রি মাইন্ডে আমাকে একটা সত্য কথা বলো তাহলে আমি অনেক খুশি হতাম। বাবা আমার সাথে যতই কথা বলছে ততই আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবছি সত্যি কি আমার সামনে দাঁড়িয়ে আমার বাবা কথা বলছে নাকি অন্য কারো সাথে কথা বলছে। তারপর বাবা আমাকে বলল, কি ব্যাপার সুমিতা, তুমি কি ভয় পেয়ে গেলে নাকি? আমি বাবাকে বললাম, ভয় পাবো কেন বাবা, তুমি কি জানতে চাও আমাকে বলো। আমার বাবা এবার গাল ভরা একটা হাসি দিয়ে বলল, আমি যে সময় কলেজে পড়াশোনা করেছি তখন আমার অনেকগুলো বান্ধবী ছিল। তার মধ্যে 3টে বান্ধবী ছিল আমার খুবই কাছের। এক কথায় আমি ওদেরকে যা বলতাম তাই শুনত। তার মধ্যে একজন আমাকে প্রচণ্ড ভালোবাসত, কিন্তু সে আমাকে ভালোবাসত ঠিকই, তবে সে আমার কাছে অন্য কোনো কিছু আশা করত। নিশ্চয়ই তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ। আমি অনেকবার তার সেই চাওয়াগুলো পূরণ করেছি। এই যে তার সাথে আমার এত কিছু চলতো, কখনো তার পরিবারের মানুষগুলো একটুও বুঝতে পারেনি। বন্ধুরা, আমার বাবা আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি তার মেয়ে, আর একজন মেয়েকে একটা বাবা এইভাবে সব কথা ক্লিয়ার করে কিভাবে বলতে পারে? আমার বাবাকে না দেখলে একদম সেটা কখনো জানতাম না। তারপর আমি বাবাকে বললাম, তুমি আসলে আমাকে কি বোঝাতে চাচ্ছ একদম ক্লিয়ারভাবে বলো তো বাবা। বাবা তখন আমাকে বলল, আমি তোমাকে এই কথাটাই বলতে চাচ্ছি যে যেহেতু তুমি কলেজে পড়াশোনা করো, তাহলে তো তোমার বন্ধুবান্ধব অনেকেই তোমার সাথে চলাফেরা করে। তাদের মধ্যে কি কোনো ছেলেকে তুমি পছন্দ করো? শুধু তাই নয়, এই ছেলের সাথে তোমার অন্য কোনো কিছু সম্ভব হয়েছে কি না? বাবার এমন প্রশ্নে আমি আকাশ থেকে মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম। বাবার কথার উত্তরে আমি কি বলবো সেই ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি অনেকটা সময় নীরবতা ভূমিকায় দাঁড়িয়েছিলাম। তারপর বাবা আমাকে জিজ্ঞেস করল, কি হলো সুমিতা, তুমি হয়তো ভাবছ আমি বাবা হয়ে এই কথাগুলো কি জন্য জিজ্ঞেস করছি। আমি এই কথাগুলো তোমাকে জিজ্ঞেস করছি তার পেছনে অবশ্যই একটা কারণ আছে। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, কি কারণ বাবা? বাবা আমাকে তখন বলল, আমি তোমাকে যে কথা জিজ্ঞেস করেছি সে কথার উত্তর দাও আগে। আমি লজ্জা শরমে এমনকি ভয়ে বাবাকে বললাম, তেমন কোনো সম্পর্ক আমার সাথে কারো নাই। বাবা তখন রেগে গিয়ে বলল, এরকম মিথ্যে কথা আমাকে না বললেও পারতে,
কারণ তোমার সাথে যে কারোর সম্পর্ক আছে এবং শুধু সেটা কথার সম্পর্ক নয়, তার প্রমাণটা আমি গতকালকে রাতেই পেয়েছি। বন্ধুরা, আমার বাবার এমন কথা শুনে ভেতর থেকে দমবন্ধ হয়ে আসছিল আমার। বাবা কিভাবে বুঝতে পারল আমার একটা ছেলের সাথে ওই সম্পর্ক আছে? এই বিষয়টা তো সে আর আমি ছাড়া কেউই জানে না। এমনকি বাবা একদম ক্লিয়ার বুঝাতে চাচ্ছে তার সাথে আমার আরও কিছু হয়েছে। অনেক বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। রবিনের সাথে যে আমার ইয়েটা বেশ কয়েকবার হয়েছে, সেটা বাবা টের পেল কিভাবে? এই কথাটা আমি বাবাকে কিভাবে জিজ্ঞেস করব বুঝতে পারছি না। তারপর বাবা আমাকে বলছে সে গতকালকে ঠিক পেয়েছে। এদিকে আমারও এমন অবস্থা, তাহলে কি এখন আমি ধরে নেব বাবা আমাকে? বন্ধুরা, এবার আমি বাবার কোনো কথার উত্তর না দিয়ে সেখানে আর 1 সেকেন্ডও দাঁড়ালাম না। সোজা রুমের মধ্যে এসে বিছানায় শুয়ে পড়লাম। মাথার মধ্যে অনেক কিছুই ঘুরপাক খাচ্ছিল। এবার প্রায় 2 মিনিট পরে বাথরুম থেকে পানি পড়ার শব্দ আমার কানে আসলো। মনে হচ্ছিল বাবা সেখানে গোসল করছে। আমি বিছানা থেকে উঠে 1 পা 2 পা করে সেই বাথরুমের দিকে যাচ্ছি। ঠিক সেই মুহূর্তে বাবা বাথরুম থেকে বের হয়ে আমার সামনে দাঁড়ালো। একটা হাসি দিয়ে বলল, মনে মনে তুমি আমাকে নিয়ে যে ভাবনাটা ভাবছ, হ্যাঁ সুমিতা, তুমি ঠিকই ধরেছ। বন্ধুরা, এবার আমি বাবার কথা শুনে আর আশ্চর্য হলাম না, কারণ আমি একদম ক্লিয়ার বুঝতে পারলাম আমার মা বাড়িতে না থাকায় বাবা হয়তো সেই সুযোগটাই কাজে লাগিয়েছে। তারপর আমি বাবার কাছ থেকে সঠিক তথ্যটা নেওয়ার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও মুচকি একটা হাসি দিয়ে বললাম, তাই তো বলি, সকালে উঠে অনেক কিছুই আমি এলোমেলো দেখতেছি কি জন্য? আচ্ছা বাবা, এত কিছু হয়ে গেল আমি একটুও টের পেলাম না। এর মূল কারণটা কি বাবা? বাবা তখন আমাকে বলল, এর মূল কারণ হলো রাতের বেলা আমি তোর হাতে যে আপেলটা দিয়েছিলাম, তোর হাতের এই ফলটাই আমাকে সব কাজে সাহায্য করেছে। আমি তখন বাবাকে বললাম, তার মানে এই ফলের মধ্যে তুমি কোনো মেডিসিন ঢুকিয়ে নিয়ে এসেছিলে, তাই তো? বাবা তখন হাসি দিয়ে বলল, একদম তুই ঠিক ধরেছিস সুমিতা। এবার আমি চিন্তা করলাম, যেহেতু বাবার সাথে আমি একদম ফ্রি হয়ে গেছি, তাহলে ওই ব্যাপারটা একটু ক্লিয়ারভাবে জেনে নিই। তারপর আমি বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বাবা, তুমি যে আমাকে একদম শিওর হয়ে বললে অন্য কোনো ছেলের সাথে তোর অবশ্যই সম্পর্ক আছে, আমি এখন স্বীকার করছি, হ্যাঁ, রবিন নামে একটি ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক ছিল, এমনকি এখন পর্যন্ত আছে। তোমার কাছে আমার একটা কথা খুবই জানতে ইচ্ছে করছে, তার সাথে যে আমার শুধু প্রেমের সম্পর্ক তাই নয়, ওই সম্পর্কটাও বেশ কিছুদিন রানিং চলছে। এখন আমার প্রশ্নটা হলো, এই বিষয়টা তুমি বুঝলে কিভাবে? বাবা তখন বলল, সুমিতা, তাহলে তোমাকে একটা উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিই। তুমি তো আমাদের গ্রামের বাড়িতে অনেকবার গিয়েছো, তাই না? আমি বললাম, হ্যাঁ বাবা, গিয়েছি তো। বাবা বলল, তাহলে তো নিশ্চয়ই তোমার ওই কথাটা মনে আছে, একবার আমরা গ্রামের বাড়িতে তোমার মাকে সাথে করে গেছিলাম। তারপর তোমার দাদু আমাকে বলল, তোমার ভাগের সম্পত্তি প্রায় আজ 2 বছর যাবৎ ফেলে রেখেছি, সেখানে চাষাবাদ না করতে করতে জমির মাটির উর্বরতা নষ্ট হয়ে একদম ফসলের অনুপযোগী হয়ে উঠেছে। হয় জমিটা বিক্রি করে দাও, নইলে কামলা খাটিয়ে চাষের যোগ্য করে তোলো। আমি একটি নাঙলের ব্যবস্থা করলাম, তুমিও আমার সাথে গেলে। তারপর সেই অনেক দিন ধরে পড়ে থাকা জমিতে নাঙল দিতে গিয়ে লাঙলওয়ালা বেচারার নাঙলের লোহার একটা ফাল ভেঙে পড়ে যায়। তারপর সেই লোকটি নাঙল না দিয়ে ফিরে আসে। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, বাবা, লোকটা নাঙল না দিয়ে ফিরে যায় কেন? আমি তখন বলেছিলাম, অনেক দিনের পতিত জায়গা তো, চাষবাস না করতে করতে শক্ত হয়ে গেছে, এতটাই শক্ত হয়েছে যে লোহার ফালও ভেঙে যাচ্ছে। সেখানে যদি মাঝে মধ্যে নাঙল জোয়াল দিয়ে চাষবাস করে ফসলাদি আবাদ করা হতো, তাহলে আর এই লোহার ফালটা ভেঙে যেত না। বন্ধুরা, বাবার কথাতে আমার আর বোঝার বাকি রইল না যে সে আমাকে কোন অ্যাঙ্গেল থেকে কথাটা বলছে। তার মানে সে বোঝাতে চেয়েছে আমার সেই কলেজের বন্ধুটা পতিত জমিতে অনেকবার হাল চাষ করেছে, যার কারণে জমির মাটিটা নরম হয়ে রয়েছে। এবার আমার বাবা আমাকে জিজ্ঞেস করল, সুমিতা, এখন কি আমার কথা একদম ক্লিয়ার বুঝতে পেরেছ আমি তোমাকে কি বুঝাতে চেয়েছি? আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তারপর বাবা বলল, সবকিছু যখন বুঝেই ফেলেছ, তাহলে আজ থেকে সব কাজকর্মগুলো হবে তোমার জানার মধ্য দিয়ে, যাতে করে আমাকে অন্য কোনো কৌশল অবলম্বন করতে না হয়। বাবার এই কথাটাও আমি মাথা নাড়িয়ে সম্মতি দিলাম। এবার বাবা বলল, ঠিক আছে, তাহলে এখন আমাকে চাটা খেতে দাও, আমি একটু শহর থেকে তোমার জন্য কিছু নিয়ে আসি। যেহেতু তুমি শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছ, তোমার কি কিছু খেতে ইচ্ছে করছে? আমি বাবাকে বললাম, তোমার যেটা ভালো মনে হয় সেটাই তুমি নিয়ে এসো। বাবা হাসতে হাসতে খাবার টেবিলে বসে পড়ল। এবার রাতে খাওয়া দাওয়া করে আমরা শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ঠিক এমন সময় আমার মা বাবাকে ভিডিও কল করল। বাবা তার বিছানার ওপর থেকে খাটের সাথে হেলান দিয়ে বসে মায়ের সাথে কথা বলছে। রাত তখন প্রায় 11টা। বাবা মায়ের সাথে কথা বলার সময় বারবার বলছে, আজকে শরীরটা ভালো না, কালকে কথা বলবো। কারণ সে চাচ্ছে দ্রুত ফোনটা রেখে দিতে, কারণ সে হয়তো ভাবছে আমি ঘুমিয়ে পড়েছি,
আর ঘুমন্ত অবস্থায় কাউকে কিছু বলা ঠিক হবে না। এদিকে মা বারবার বলছে, কালকে তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলার জন্য যেমনটা করলে, আর আজকে আমি ফ্রি রুমে রয়েছি, আজকে তোমার শরীর খারাপ লাগছে তাই না? মায়ের কথা শুনে বাবা একটু ঘাবড়ে গেল। তারপর সে বলল, আমি এমনি তোমাকে কথাটা বলছিলাম। তারপর আমি লক্ষ্য করলাম বাবা একদম চুপ হয়ে গেল। এই চুপ হয়ে যাবার মূল কারণটা কি আমি বুঝতে পারলাম না। মাথা তুলে তাকিয়ে দেখি বাবা মোবাইলের স্ক্রিনে একদম মনোযোগ সহকারে কি জানি দেখছে। মোবাইলের ভিতর থেকে আমার মায়ের কণ্ঠের একটা আওয়াজ বেরোচ্ছে। আমি চুপি চুপি উঠে বাবার পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর যা দেখলাম এর বর্ণনা আমি সময় স্বল্পতার কারণে এই ভিডিওতে দিতে পারছি না। তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, দ্বিতীয় পর্বে আমার বাবা এবং আমার বাকি গল্পটা, এমনকি ভিডিও কলে খুব মনোযোগ সহকারে বাবা কি দেখছিল সেই বিষয়টা একদম ক্লিয়ার করে তুলে ধরব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।